না, আমার মাহিরা এমন হতে পারে না। সে নিজের মাথা চেপে ধরল। তার রক্ত যেন অন্যদিকে বইছিল। কেন মাহিরা নিজেই সে আইডির কথা বলেছিল না? যদি কারো ব্ল্যাকমেল ছিল তাহলে বলল না কেন? সিগারেট ধরিয়ে এক লম্বা টান দিয়ে চোখ বন্ধ করলো সামির। আমি তো বিশ্বাস করেছিলাম, ভেবেছিলাম শুধু আমি তার জীবনে প্রথম ও শেষ পুরুষ হব। কিন্তু আজ তার চোখের তলায় গভীর ক্লান্তি ভেসে উঠেছিল। বাইরে কাইয়ুমও সামিল। কাইয়ুম রাগে ফুঁসতে ফুঁসতে লনের এক কোণে হাঁটছিল। ঠিক তক্ষুনি শামিল সেখানে এসে হাজির। তুই আমাকে এখানে ডেকেছিস কেন? শামিল গর্জে উঠল। কাইয়ুম রাগে কাঁপছিল। সে বলল, তুই কি করছিস আজ ভিতরে জানিস? কি করেছিস? আমাদের তো এটাই প্ল্যান ছিল যে স্বামীর ও মাহিরবার মাঝে একটা দেওয়াল তুলবো, আর আমি তো সেটাই করেছি সফলভাবে। তোর তো আমাকে বাহবা দেওয়া উচিত। শামিলের ঠোঁট বাঁকা ছিল। কখন কখন বেশি চালাকি ডুবে দেয়। ফেক আইডিতে কেউ নিজের ছবি কেন দেবে বলো তো? তোমার চালাকি যদি ধরা পড়ে যায় তাহলে সব শেষ। কাইয়ুম চোখ গরম করে বলল। তখন শামিল ঠান্ডা গলায় বলল, তো ধরা তো পড়েনি, বরং আজ মাহিরার মুখ দেখে আমার আত্ম জড়িয়ে গিয়েছে। কি ভেবেছিলি স্বামীরের প্রেমে ভর করে আমাকে অপমান করবে? স্বামীরের শিবনেস ও দুর্বলতা সে রেগে আজ ভাবতেই পারবে না। দেখিস, মাহিরা আজ স্বামীরকে আলাদা করা এখন সময়ের ব্যাপার মাত্র। দেখো মাহিরা, আমার একমাত্র দুর্বলতা, আমি তাকে নিয়ে পাগল হয়ে গেছি। যদি যদি তোর কোনো কাজের জন্য সে আমার জীবনে থেকে চলে যায় তাহলে তোর জীবন আমি নিজের হাতে শেষ করব। কাইয়ুম চোখ গরম করে বলে ফেলল, তুই মাহিরার প্রশংসা করলেই তাকে আরো বেশি জঘন্য লাগে। চুপ থাক। শামিল গালাগালি করতে করতে ভিতরে চলে গেল। কাইয়ুম দাঁড়িয়ে দাঁড়িয়ে শামিলের পেছনের দিকে আগুন চোখে তাকিয়ে রইল। মাহিরা হতাশার ভগ্ন মন নিয়ে নিচে নেমে এলো। চোখে জমে থাকা কান্নার ভারে পাতা লাল হয়ে উঠেছিল। সামির আবার তাকে ছেড়ে চলে গিয়েছে। দুঃখের ভারে বুকটা যেন ফেটে যেতে চাইছিল। সে যতটা ভালোবেসে ফেলেছে সামিরকে তার এক কণাও বুঝতে পারেনি সামির। সেই তো ছিল মাহিরার জীবনের প্রথম পুরুষ, যে তার হৃদয়ের দরজায় এমন জোর করে ঢুকে পড়েছিল। জোর করে নিজের অধিকারের কথা বলতো, জোর করে পাশে থাকতে চাইতো। তখন মাহিরা চাইনি তাকে। সামিরের সেসব দাবি একেবারেই সহ্য করতে পারত না। আর আজ যখন সেই দাবি দেওয়া তার জীবনের প্রয়োজন হয়ে উঠেছে, তখন সামির তাকে নিঃস্ব করে দিতে চাচ্ছে। সামির এখনো আমাকে চিনতেই পারলো না। মনে মনে কেঁদে উঠল মাহিরা। সে তার চোখে সামিরের ছায়া রেখেছিল, হৃদয়ের প্রতিটি স্পন্দনের তার নাম রেখেছিল। তুমি অন্যদের কথা বিশ্বাস করো কিন্তু আমার নয় কেন সামির? তুমি কি জানো সামির, ওরা সবাই চায় তুমি আমাকে ত্যাগ করো, আর তুমি ওদের কথায় ভেসে যাচ্ছ। মাহিরা ভেঙে পড়ল। লিভিং রুমে এসে সোফায় বসে মাথা দু হাতে ধরে হাউমাউ করে কেঁদে উঠল। ঠিক তক্ষুনি সিঁড়ি বেয়ে নামতে দেখা গেল সামিরকে। ব্লু জিন্স, সাদা শার্ট, তার উপর দামি লেদার জ্যাকেট, সুচারু পারফিউমের গন্ধ আর পরিপাটি চুলের স্টাইল। সে যেন রাতের অন্ধকারে এক তীক্ষ্ণ আলোর মতো জ্বলে উঠছিল। মাহিরা সামিরকে এভাবে প্রস্তুত হতে দেখে এগিয়ে গেল। সামির, তুমি কোথায় যাচ্ছ এত রাতে? একটা জরুরি মিটিং আছে। সামির গম্ভীর কণ্ঠে বলল। কিন্তু এটা তো রাত 12টা, এত রাতে কিসের মিটিং? সামিরের শীতল দৃষ্টি পড়তেই মাহিরা চুপসে গেল। ঠিক তক্ষুনি সামিরের ফোন বেজে উঠল। হ্যালো, আমি আসছি। সংক্ষিপ্ত উত্তর দিয়ে সে বেরিয়ে পড়ল। মাহিরা দৌড়ে গিয়ে তার পথ রোধ করল। তুমি তো বলেছিলে আজ রাতে আমি কক্ষে সাজসজ্জায় তোমার জন্য অপেক্ষা করব। শরমে তার গাল লাল হয়ে গিয়েছিল। চোখ নামিয়ে ফিসফিস করে বলল। সামির হেসে উঠল, কিন্তু সে হাসি ছিল তার ছেলের। তোমার কত রূপ আছে মাহিরা, নিজের স্বামীকে এতটুকু কথা বলতে লজ্জা, কিন্তু ফেসবুকে নিজের ছবি দিতে কোনো লজ্জা হয়নি। সে চুপচাপ বেরিয়ে গেল, একবারও ফিরে তাকালো না। মাহিরা ড্যাব ড্যাব করে তার চলে যাওয়া দেখল। চোখে জল টলমল করছিল। ঘরে ঢুকতেই ফারহানার তীক্ষ্ণ দৃষ্টি পড়ে মাহিরের উপর। শুনছো, দাঁড়াও। মাহিরা উপেক্ষা করতে চাইল, কিন্তু ফারহানা সামনে এসে দাঁড়ালো। তোমাদের মাঝে এমন কি হয়েছে যে স্বামীর কাউকে তোয়াক্কা না করে ঘর ছেড়ে চলে গেল? একটু আগে তো সে তোমার প্রেমে পাগল ছিল, আর এখন সে আগুনে জ্বলছে। মাহিরা মৃদু গলায় জবাব দিল। আপনার ভাই বাইরে গেল কেন সেটা আপনিই ওকে জিজ্ঞেস করুন, আমাকে নয়। মাহিরা রাগ করে ফারহানার জবাব দিতে গিয়ে এগোতেই হঠাৎ ফারহানার কথাই থেমে গেল। ফারহানা মাহিরার জবাবে আগুন ঝলসাতে লাগলো। প্রথমবার মাহিরা তার কোনো কথার জবাব দিয়েছিল।
বউ তুমি তার, তাই তো তোমার কাছ থেকে জানতে হয় যে তোমার স্বামী এখন কোথায়। অথচ সে তোমাকে, এত সুন্দর বউকে রেখে অর্ধরাতে এভাবে কোথায় চলে গেল? ফারহানা সুর টেনে বলল। মাহিরা ফারহানার কথার অর্থ বুঝে নিজের উপর নিয়ন্ত্রণ করতে কঠিন মনে করেছিল। তুমি স্বামীরকে সামলাতে পারছো না, তাহলে এখানে কি করছো? সে তো তোমার সঙ্গে না আলাদা ঘরে থাকে। যদি তোমার কিছু অহংকার আর লজ্জা থাকে তবে এই বাড়ি ছেড়ে চলে যাও, না হলে খুব শীঘ্রই স্বামী নিজের তোমাকে বের করে দেবে। আমি জানি আমার ভাই তোমাকে নিয়ে ক্লান্ত হয়ে গেছে, তোমার সৌন্দর্যের কারণে সে তোমার সঙ্গে বিয়ে করছিল, কিন্তু মাহিরা রাগ করে ফারহানার দিকে মুখ ফিরিয়ে বলল। ওহ, তো আপনি শামিলকে এই জন্যই এনেছেন আপনার পুতুল বানিয়ে? আপনি যা চান তা কখনোই হবে না। আমারও দুর্ভাগ্য যে আমার বাগদান আপনাদের মতো মানুষের সঙ্গে হলো। আপনারা তো শামিলকেই ডিজার্ভ করেন। সামিরের দ্বিতীয় বিয়ের কথা শুনে মাহিরার গলা ফাটিয়ে কেঁদে ফেলল। সামির তার সঙ্গে যা করেছে সবাই এর সামনে তার অস্তিত্বকে প্রশ্নবিদ্ধ করে একা ফেলে দিয়েছে। মাহিরার মনে হচ্ছিল যেন তার মাথার রক্তন সিটি ফেটে যাবে, তাই সে রাগে ভেঙে পড়ল। ঠিক বলছো, শামিলকে আমরা ডিজার্ভ করি, তুমি আমাদের যোগ্যও নও। তো তুমি এখানে কি করছো? যাও, যেখানে তোমাকে ডিজার্ভ করে মানুষ। আমি আমার ভাইয়ের দ্বিতীয় বিয়ে করাবো, আর তুমি সামনে বসে এটা দেখবে, শুধু দেখবে। ফারহানা ক্ষোভ নিয়ে বলল এবং সেখান থেকে চলে গেল। মাহিরা ফারহানার কথাগুলো মনে পড়ে বুক ধড়কাচ্ছিল, গলায় যেন কাটা লেগেছিল, চোখে জ্বালা বোধ করছিল। দ্রুত রান্নাঘরের দিকে এগিয়ে গেল এবং ফ্রিজ থেকে ঠান্ডা পানি বের করে মুখে লাগালো। ফারহানা সিটিং এরিয়ার দিকে পা বাড়ানোর আগে লাইবা তার হাত ধরে একদিকে নিয়ে গেল। ফারহানার রাগে চিৎকার করে বলল। ছাড়ো আমাকে। লাইবা, এটা কি ব্যবহার? লাইবা চাপা গলায় বলল। আপা, আপনি কি করছেন এসব? আপনার আওয়াজ শুনেই আমি খুব লজ্জা লাগে, বলবো কিভাবে? মাহিরা এবং সামির ভাইয়া আলাদা আলাদা করে রুমে থাকেন। এটা শুনে সামিরা খালা কেমন যেন করে উঠলেন। আপনি তাদের মুখ দেখছেন, আপনিও রেগে যেতেন। সাইম আমাদের সম্পর্কে কি ভাববে? লাইবার মুখ রাগে লাল হয়ে উঠছিল। আপনি ভালো করে জানেন সাফিয়া খালা সামিরের বিয়ে চাইতেন সামির ভাইয়ের সাথে হোক। এসব শুনে তারা কি ভাবছেন? তারা যা চেয়েছিল আমিও তাই চাই, এতে কোনো সমস্যা নেই। ফারহানা নিশ্চিন্তে বলল। ওয়েট আপা, আপনি কি ভাবছেন? আপনি তখন সামির ভাইয়ের দ্বিতীয় বিয়ের কথাও বলেছিলেন। আপনি হয়তো নিজের বুদ্ধি হারিয়েছেন। প্রথমত সামির ভাই কখনোই সেটা মেনে নেবে না। তিনি মাহিরাকে খুব ভালোবাসেন। আর আমি তো আপনার চিন্তায় অবাক হচ্ছি। সামিল কোথায় আর মাহিরা কোথায়? মাহিরা ভাবি এক মুনি, তার অভ্যাস, তার চরিত্র, তার রাজকুমারীর মতো সৌন্দর্য। যে পুরুষের কাছে এমন একজন নারী থাকে, সে সামিলের মতো নারীর সাথে বিয়ে করবে কেন? ফারহানা তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে বলল। কারণ এটা স্বামীর দুর্ভাগ্য। সে দিন পস্তাবে যেদিন মাহিরা তাকে ছেড়ে চলে যাবে, অনেক কাঁদবে, পীড়িত হবে তার জন্য। আপনিও ভালো জানেন মাহিরা যখন বাড়ি ছেড়ে গিয়েছিল সামির ভাই তখন কি অবস্থা ছিল। আমি ভালো জানি আপনারা মাহিরা পছন্দ নয়, কারণ সামির ভাই তোমার চেয়েও অনেক বেশি গুরুত্ব দেন। আপনি এই অহংকার নিয়ে বসে আছেন। আপনি তখন আপনার ভাই ভাবেননি, কিন্তু এটা করে আপনি তাকে হারাবেন। কারণ ভাইয়ের হৃদয় মাহিরা ছাড়া কবরস্থানের মতো, আর এই বাড়ি তাদের ছাড়া কবরস্থান হয়ে যাবে। লাইবা ফারহানাকে বোঝানোর চেষ্টা করল। দেখো লাইবা, আমার কথা শোনো, ধৈর্য ধরো। এতে ক্ষতি কি? যদি শামিলের বিয়ে শামিরের সঙ্গে হয় আর তোমার সাইমের, তাহলে শামিল আমাদের নিজেরই। আর এখন সাইমাও আমেরিকায় ডলার উপার্জন করছে, তুমি আমেরিকায় যাবে তার সাথে, এর চাইতে বেশি কী চাই? স্বামীর তার সঙ্গে খুশিও নয়, সে তাকে দ্রুত ভুলে যাবে, আমি নিশ্চিত। আপা, আপনার মাথা নষ্ট হয়ে গেছে। মাহিরা সুখে নষ্ট করে নিজের সংসার সাজাবো? আপনি এটা কিভাবে ভাবলেন? যদি সাইম পৃথিবীতে শেষ পুরুষও হয়, আমি কখনো মাহিরার বাড়ি ভেঙে নিজের বাড়ি করব না। একটা কথা ভালো করে শুনুন। আমি জানি তুমি কেন মাহিরার পাশে দাঁড়াচ্ছ। সে তো তোমাকে বাকিরের হাত থেকে বাঁচিয়েছে, তাই তুমি তার। না আপা, আপনি এক শব্দ বলবেন না। আমি মাহিরা নই যে আপনার সব বাজে কথা শুনবো। নিজের চরিত্র নিয়ে এক কথাও শুনবো না। মাহিরা ভাবি সামির ভাইয়ের প্রতি ভালোবাসা থাকায় সব কিছু সহ্য করে,
কিন্তু আমার সঙ্গে এমন কিছু নয়। আসন্নকাল তোমার সামনে বাকেরের নামও নিলে বা আমার অতীতের কথা বললে আমি ভুলে যাব যে আপনি আমার বড়। এটা মনে রাখবেন। লাইবা ঠান্ডা স্বরে ফারহানাকে বলল এবং তাকে ছেড়ে চলে গেল। সামির আজ নিশুতি রাতের রাস্তায় গাড়ি চালিয়ে চলেছে, একেবারে গন্তব্যহীনভাবে। এক বন্ধু তাকে আজ তার ব্যাচেলর পার্টিতে নিমন্ত্রণ করেছিল। প্রথমে সে না করেছিল, কিন্তু আজ যা কিছু ঘটে গেছে সে দুঃসহ বাস্তবতা থেকে পালাতে, সে ঘর থেকে পালাতে যেখানে মাহিরার গন্ধ এখনো বাতাসে জড়িয়ে আছে, সে শেষমেশ রাজি হয়ে গিয়েছিল। সেই ঘর যেটা এক সময় ছিল শান্তির আশ্রয়, আজ যেন মৃত্যুর কামরা মনে হয়। মাহিরা না থাকলে সেই বিছানা যেন কাটার মতো বুকে বিঁধে। তাই সামির বন্ধুর কাছে যেতে রাজি হয়। কিন্তু ক্লাবে গিয়ে যখন চারপাশে তীব্র আলো, কানে বেজে চলেছে কড়া মিউজিক, অর্ধনগ্ন মেয়েদের নাচ, সামিরের গা গিনগিন করে উঠল। বন্ধু যতই থামাতে চাইল, সামির বেশিক্ষণ ওখানে থাকতে পারল না। দিনকে দিন সে তার স্ত্রী মাহিরার প্রতি আরও অস্থির, আরও পাগল হয়ে পড়ছে। আর ঠিক ততটাই মাহিরা যেন তার কাছ থেকে দূরে সরে যাচ্ছে। সে গাড়ি পার করে নিঃশব্দে সিগারেট ধরিয়ে ঠোঁটে তুলল। কিছু একটা আছে যা সে আমার থেকে লুকোচ্ছে, কিন্তু কি? তার বুকের রক্ত যেন জমাট বাঁধছিল। মাহিরা কি সত্যিই তেমনই মেয়ে যেমনটা কাইয়ুম বলেছিল, যে গোপনে ফেক আইডি খুলে চলে? এই চিন্তা মাথায় এলেই সামিরের মগজের শিরাগুলো যেন ফেটে যেতে চাইছিল। সে নিজের কপাল টিপে ধরল। মাহিরাকে নিয়ে কোনো পুরুষের ছোঁয়া, এমনকি তার সিনেমায় অন্য নায়ককে অপলক দেখা, এইটুকুতেও সে জ্বলে যায়। আর এখন এত কিছুর পরও সে নিজেকে কিভাবে শান্ত রাখে সেটাই শুধু সে জানে। কাইয়ুমের কথাগুলো আর আজ শামিল যা বলেছে। উফ। সামির মাথার যন্ত্রণায় দুই হাতে দুই কপাল ধরে চাপতে থাকে। মাহিরা কিচেনের চেয়ারে নিঃশব্দে বসে আছে, চোখ এখনো লাল। ঠিক তক্ষণই শামিল ভেতরে আসে। এই কি হলো মাইরা, তুমি এমন চুপ করে এখানে বসে আছো কেন? আর চোখে তো দেখছি কান্না সাপ। হাই, কি করলে তুমি? এমন চোখে তো কাঁদা যায় না। এই স্বামীর মাঝরাতে কোথায় চলে গেল বলো তো? কি হলো মাহিরা, চুপ করে গেলে যে? তুমি তো কতটা সাজলে, নিজেকে তার জন্য তুলে ধরলে, আর সে কিনা তোমায় ফেলে চলে গেল। মাহিরা চুপচাপ তাকিয়ে থাকে শামিলের দিকে, একটা শব্দও করে না। জবাব দেওয়ার মতো শক্তিও যেন আর অবশিষ্ট নেই। এই তো একটু আগে ঘরে দাঁড়িয়ে বেশ টিজে কথা বলছিলে, আমায় এই বাড়ির থেকে বের করে দেওয়ার হুমকি দিয়েছিলে। শামিল হঠাৎ করেই ঠোঁটে এক বিষাক্ত হাসি মেখে কাটার মতো জ্বালিয়ে দেওয়া সুরে বলল, আমি তো এখনো এই বাড়ি ছাড়িনি, কিন্তু স্বামী তোমায় মাঝরাতে একা ফেলে কোথায় চলে গেল সেটা কিন্তু সবাই দেখেছে। তুমি তো আমার এই বাড়িতে ঢোকার রাস্তা বন্ধ করতে চেয়েছিলে। এখন চোখ মেলে দেখো, কয়েকদিন স্বামী নিজেই তোমায় এই বাড়ির থেকে বের করে দেবে। আর তখন এই বাড়ির, এই জায়গা, এই স্বামীর সব কিছুই আমার হয়ে যাবে। মাহিরা কোনো প্রতিক্রিয়া দিল না। তার চোখে মুখে এক ধরনের শূন্যতা, এক ধরনের স্থির যন্ত্রণা। হাতের গ্লাসের দিকে তাকিয়ে যেন নিজের ছায়াকেও চিনতে পারছে না সে। একটা ক্লান্ত ব্যঙ্গাত্মক হাসি ফুটে উঠল তার ঠোঁটে। নিজের ভাগ্য নিয়ে যেন সে নিজেই পরিহাস করছে। কি হলো, চুপ কেন মাহিরা? এখনই জবাব ফুরিয়ে গেল তোমার? আমি তো এখন অনেক কিছু বলিনি, অনেক কিছু বাকি আছে। ঠিক সেই মুহূর্তে লাইবা কিচেনের দরজায় এসে দাঁড়ালো। কি করতে চাও তুমি সামিল? আমাকে বলো। আর শুনে রেখো, ভাবি তোমার কথা শুনে কি বলেনি মানে এই নয় যে তিনি দুর্বল। তারা বলে না, বুদ্ধির সদরকা হলো মুখের কথা চুপচাপ সহ্য করা। আজ ভাবি তাদের বুদ্ধির সৎকা দিয়েছেন মনে হয়েছে। এই কথা শুনে শামিল রেগে আগুন। তুই আমাকে মূর্খ বললি? কে বললো আমি বলেছি? আমি তো বলেছি। তুমি শুধু মূর্খ নও, বরং গেও, উদ্ধত, নির্লজ্জ একটা মেয়ে, যার নিজের সম্মান নেই। লাইবা ঠান্ডা অথচ ধারালো স্বরে জবাব দেয়। শামিল চিৎকার করে বলে ওঠে, লাইবা, জিভ সামলে কথা বল, না হলে আমি। না হলে কি করবে? লাইবা একেবারে ধাক্কা দেওয়ার মতো বলল, তোর এমন সাধ্য কোথায়? তুই কিছুই করতে পারবি না। আর শুনে রাখ, তুই কোনো দিন মাহিরা ভাবির পাশে দাঁড়ানোর যোগ্যতাও নয়। তাদের জায়গায় তুই স্বপ্নে যেতে পারবি না। তোর সব স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। এখন যা,
নিজের এই অভিশপ্ত মুখটা নিয়ে চলে যা এখান থেকে। আর একবার ভাবিকে হুমকি দিস, আমি তোর মুখ কেটে তোর হাতে ধরিয়ে দিব। শামিল বিদ্বেষ আর জ্বালাময়ী দৃষ্টিতে মাহিরার দিকে তাকিয়ে ফুঁসতে ফুঁসতে বেরিয়ে যায়। লাইবা তখন চেয়ারে বসে থাকা মাহিরার দিকে ফিরে বলে, ভাবি, তুমি কিছু বলছো না কেন? এমন মেয়েদের মুখ বন্ধ না করলে এরা নিজেদের সীমা চিনবে না। তুমি এমন সহজে হাল ছেড়ে দিতে পারো না। মাহিরা গভীর ক্লান্ত স্বরে উত্তর দেয়, আমি বলবো কি লাইবা, একজন স্ত্রী হিসেবে আমার একমাত্র শক্তি হলো আমার স্বামী। যখন সেই মানুষটাই আমার পাশে নেই, তখন আমি কিভাবে কারো মুখোমুখি হব বলো? লাইবা মৃদু স্বরে বলল। মাহিরা তাতে হালকা একটা তিক্ত হাসি দিল। লাইবা, বলবো, একদিন বলবো তোমায়, আমাদের মাঝে এক বিষাক্ত বিশ্বাসঘাতক বসে আছে, বদগুমানি। এটা এমন এক জিনিস যা মানুষের মনে এমন সব গল্প গেঁথে দেয় যার অস্তিত্বই নেই। আর দিনকে দিন সেই সন্দেহগুলো বাড়ছে। তোমায় তোমায় আমি বলবো ঠিকই, কিন্তু এখন না। এখন আমি একটু বাইরে যেতে চাই, খোলা হয় নিঃশ্বাস নিতে। আর একটু যদি ভেতরে থাকি না, আমি দম বন্ধ হয়ে মারা যাব। এই বলে মাহিরা হঠাৎ চেয়ার থেকে উঠে বাইরে চলে যায়। লাইবা তখন ভেজা চোখে তাকিয়ে থাকে, এক অনাহুত একাকিত্ব নিয়ে সেই অন্ধকারে হারিয়ে যাওয়া মাহিরার পেছনে। মাহিরা বাইরে খোলা বাতাসে এসে গভীর শ্বাস নিতে লাগলো। পেছনে কারো বৃষ্টির অনুভব হতেই ঘুরে তাকালো, আর তার সামনে কাইয়ুমকে দাঁড়িয়ে দেখে সে অবাক হয়নি। সে জানতো ও তাকে না দেখে যাবে না। কেমন আছো মাহিরা? কাইয়ুম তার কাছে এসে গভীর দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞেস করলো। মাহিরা তাকে ঘৃণা ভরা চোখে দেখল। জানো মাহিরা, তোমার চোখে জল আমার একদম সহ্য হয় না। কেন তুমি তাদের জন্য কাঁদো যে তুমি বিন্দুমাত্র কদর করে না? আমার চোখে তোমার জন্য ঘৃণার ছাপ কেমন লাগে? মাহিরার প্রশ্নে কাইয়ুম হেসে উঠেছিল। যে তোমার বিন্দুমাত্র কদর করে না। যখন তুমি ঘৃণার আগুন নিয়ে চোখে তাকাও, মনে হয় তুমি সেই চোখ দিয়ে আমাকে জ্বালিয়ে পুড়ে ছারখার করে দেবে। আমি তো চাই পুড়তে পুড়তে তোমার অস্তিত্ব হবে। কাইয়ুমের চোখে টিপে বেপরোয়াভাবে বলল, তুমি অসহ্য রকমের নিচু মানসিকতার মানুষ একজন। আমার কল্পনার চেয়েও জঘন্য তুমি। মাহিরার আগে গর্জে উঠল। কাইয়ুম বিষ ভরা স্বরে বলল, আমি যদি নিচে হই তাহলে তোমার স্বামী কি হবে? সে তো আমার চেয়েও এক ধাপ নিচে। বাজে বকবক বন্ধ করো। আমি স্বামীর বিরুদ্ধে একটাও শব্দ সহ্য করব না। মাহিরার কণ্ঠ ধ্বনিত হলো আত্মবিশ্বাসে। দেখো মাহিরা, এখনো সময় আছে, আমার কাছে চলে আসো। যদি নিজের ইচ্ছে আসো সম্মানে পাবে, না হলে আমার নিজেই এই বাড়ি থেকে টেনে বের করে নিয়ে আসবো। কাইয়ুম হুমকি দিয়ে বলল, তুমি যতই চেষ্টা করো সেটা কোনোদিনও হবে না। সামির আমাকে খুব ভালোবাসে, সে কোনোদিনও তোমাদের মতো লোকের খেলনা হবে না। মাহিরার কথায় কাইয়ুম আবার উচ্চস্বরে হেসে উঠল। এখন একটাই কথা বলছো, সে তা আগেই আমাদের পেদ্দায় পড়ে গেছে। ড্যামও তো তুমি ভেতরে পেয়েই গেছো। বলো মাহিরা, কেন লাভ হচ্ছে এখন একজন পুরুষের সঙ্গে থাকার যে তোমার বিশ্বাস করে না? আমার কাছে এসো, আমি তোমার বিশ্বাস করি। এমন চরিত্রবান মেয়ে আমি জীবনে দেখিনি। কি নেই আমার কাছে? টাকা, বিলাস, যৌবন সব দিয়ে দেবো তোমার পায়ে। শুধু একবার এসো দেখো। তোমাদের উপর আর তোমার টাকার উপর আমি থুথু দিই। আর সামিরের বিশ্বাস, সে আজও আমায় বিশ্বাস করে। তার চোখে অবিশ্বাস নেই। একজন স্বামীর চোখে যখন তার স্ত্রীর বিশ্বাস ভাঙার যন্ত্রণা ফুটে ওঠে না, তখন সেটার দায় স্ত্রী হিসেবে আমারই। আমি জানি আমার মতো হাজার হাজার মেয়েরা আছে যারা যারা বাবা মার দেয়া স্বাধীনতা আর বিশ্বাসের অপব্যবহার করে। তবে আমার আল্লাহর কাছে শুকরিয়া, তিনি আমাকে তোমার মতো নেকড়ে থেকে বাঁচিয়েছেন। ইনশাআল্লাহ তিনি সামনে থেকেও আমাকে রক্ষা করবেন। আমি সব ঠিক করে নেব। আমি তোমার আসল রূপকে সামিরকে দেখাবো। সামির একদিন না একদিন আমার কথা বিশ্বাস করবেই। মাহিরা চরম আত্মবিশ্বাসে বলল, তুমি নিজের মনকে মিথ্যে আশ্বাস দিচ্ছ মাহিরা। যদি সে তোমার বিশ্বাস করতো তাহলে আজ তোমায় পাশে থাকতো, তোমায় এভাবে ছেড়ে চলে যেত না। ভাবো তো, এখন এই রাত্রিতে সে কোথায়? তোমার এত হ্যান্ডসাম টাকাওয়ালি স্বামী। কাইয়ুম তীব্র ব্যঙ্গ হেসে বলল। তার কথায় মুহূর্তেই মাহিরার মুখ ম্লান হয়ে এলো। সেটা কাইয়ুম সহজেই ধরে ফেলল। ভাবো মাহিরা, সে কোথায় এই মুহূর্তে? তোমার সঙ্গে তো অনেক আগেই আলাদা ঘরে থাকা শুরু করেছে। তাহলে তার প্রয়োজন সে কোথায় মেটায় বলো? মনে করো আজ কি সেই কারণে সেই বাইরে গেছে কোথাও, হোটেলে বা বন্ধ রুমে, বা নাকি নির্জন ফার্ম হাউসের বসে ভোগ বালিচার মুক্ত হয়ে আছে? কাইয়ুম বিকৃত হাসি দিয়ে বলে উঠল। ঠাস!
কাইয়ুমের সেই হাসি মুহূর্তেই থেমে গেল মাহিরার থাপ্পড়ে। এইসব বাজে কথা বলে তুমি আমাকে আমার স্বামীর সম্পর্কে সন্দেহ করাতে পারবে না। আমি স্বামীর উপর নিজের থেকেও বেশি বিশ্বাস করি। সরে যাও এখান থেকে। মাহিরা চিৎকার করে বলল। কাইয়ুম লাল চোখে গালে হাত রেখে মাহিরার দিকে তাকিয়ে রইল। গর্জে উঠে বলল, তুমি যেটা করলে অন্য কেউ করলে তার হাত পা ভেঙে দিতাম, কিন্তু চিন্তা করো না, আমি এই অপমানের বদলা সুদে আসলেও নেব। কি করবে? হ্যাঁ, সামিলকে সামনে এনে বাজে চাল চালবে? এমন নীচ কাজ করবে তুমি? শোনো, সামিল শুধু আমার, শুধু আমার। তুমি বা সামিল কেউ তাকে আমার থেকে কেড়ে নিতে পারবে না, মনে রেখো এটা। সময় বলে দেবে শামিল কি করে। এখন তুমি বরং ভাবো শামিল কোথায়, কি করছে এই মুহূর্তে। কাইয়ুম বলল, ঠোঁটে শয়তানি হাসি টেনে। সিটি বাজাতে বাজাতে মাহিরার দিকে একবার গাঢ় দৃষ্টিতে তাকিয়ে সেখান থেকে বেরিয়ে গেল। সবাই চলে যাওয়ার পর মাহিরা দীর্ঘক্ষণ ধরে বাইরে লনের মধ্যে ঘুরপাক খাচ্ছিল, যেন কোনো আহত বিড়াল। 4টে বাজতে চলেছে, কিন্তু সামিরের কোনো খোঁজ নেই। ল্যান্ডলাইনে একাধিকবার কল করেও কোনো সাড়া পাওয়া যায়নি। ফোনও বন্ধ ছিল। কাইয়ুমের বলা কথাগুলো বারবার মাথায় ঘুরে ফিরে আসছিল, আর তার মাথা যেন যন্ত্রণা আর দুশ্চিন্তায় ফেটে যাচ্ছিল। মন জুড়ে এক অজানা ভয় বাসা বাঁধছিল। ক্লান্ত হয়ে লনে রাখা একটি চেয়ার টেনে নিয়ে হেলান দিয়ে বসে সামিরের জন্য অপেক্ষা করতে লাগলো। কখন যে চোখ লেগে এসেছিল টেরই পাইনি। ভোরের আলোয় চোখ খুলতেই দৌড়ে গাড়ি রাখার জায়গায় পৌঁছালো, কিন্তু সামিরের গাড়ি দেখতে না পেয়ে হতাশ হয়ে আবার ঘরে ফিরে এলো। ঘরে এসে মুখটা বালিশে গুজে ধরে অঝরে কাঁদতে লাগলো। মাহিরা তার রুমে মনমরা হয়ে বিছানায় বসেছিল। আজ সে একবারও ঘর থেকে বের হয়নি। রাতের পরনের জামা কাপড়েই ছিল এখনো। এলোমেলো চুল, চোখ দুটো লাল হয়ে ফুলে উঠেছে। এক অস্থিরতা যেন তাকে ঘিরে রেখেছে। দুপুর গড়িয়ে আসছে, কিন্তু সামির এখনো বাড়ি ফেরেনি। ঠিক তক্ষুনি লাইভা রুমে ঢুকলো। মাহিরাকে দেখে সে অবাক হয়ে গেল। উদ্বিগ্ন হয়ে প্রশ্ন করল, ভাবি, তোমার কি অবস্থা হয়েছে? কিছু না। মাহিরা এক ফ্যাকাশে হাসি দিল। ভাবি, কিছু না তো নয়, তুমি নিজের কি দশা বানিয়েছ দেখো তো। সকাল থেকে ঘর থেকেও বের হওনি। আমি তোমার জন্য নাস্তা পাঠিয়েছিলাম, সেটাও ফেরত পাঠিয়ে দিয়েছো। প্লিজ বলো, ভাইয়া তোমার মধ্যে কি চলছে? লাইভা মাহিরার হাত ধরে জিজ্ঞেস করল। মাহিরা হঠাৎ করেই লাইবার বুকে মুখ লুকিয়ে হাওমাও করে কেঁদে ফেলল। অনেকক্ষণ কাঁদার পর নিজেকে সামলে নিয়ে মাহিরা সবকিছু লাইবাকে খুলে বলল, শুধু কাইয়ুমের আসল চেহারাটা গোপন রেখে। কারণ লাইবা কাইয়ুমকে নিজের ভাইয়ের মতো ভালোবাসত। কে জানে সে বিশ্বাস করবে কিনা। লাইবা বিস্ময়ের সঙ্গে সব শুনে বিছানা থেকে উঠে রাগে রুমের মধ্যে হাঁটাহাঁটি করতে লাগলো। আমি বিশ্বাস করতে পারছি না ভাবি, এত ছোট একটা ব্যাপারে ভাইয়ের এমন অতিরিক্ত প্রতিক্রিয়া ভাবতেই পারিনি। তার চিন্তাধারা এত সংকীর্ণ আচ্ছেটো। এটা ছোট কথা নয়। মাহিরা হেঁচকি তুলে বলল। লাইবা দুঃখ করে বলল, কাম অন ভাবি, তুমি নিজেকে যতক্ষণ দোষী ভাববে সবাই তোমাকেই দোষী ভাববে। ছোটবেলায় যদি কারোর সঙ্গে দুই কথা বলে থাকো, তাতে এমন কি অপরাধ হয়ে গেল যে ভাই ক্ষমা করতে পারছে না? ভালোবাসার এত বড় বড় দাবি করেছিল স্বামীর ভাই, আর তার হৃদয় এতটাই সংকীর্ণ। সে আমাকে নিয়ে খুব পজিটিভ, হয়তো সে কারণেই। মাহিরা আঙ্গুল মচকাতে মচকাতে বলল, সিফর মানে এই নয় যে তোমাকে সারা জীবন ফাঁসিতে ঝুলিয়ে রাখবে। ভাবি প্লিজ, নিজের জন্য দাঁড়াতে শিখো। লাইবা বিছানায় বসে মাহিরাকে বোঝাতে লাগলো। মাহিরা আহত হাসি দিল। সে কি করে বলবে সে সবার সঙ্গে লড়তে পারবে, কিন্তু ওই নিষ্ঠুর অমানবিক নির্মম মানুষের চোখের দিকেও তাকাতে পারে না। তার সঙ্গে লড়বে কি করে? আচ্ছা চলো উঠো, আমরা বাইরে যাব, শপিং করব, লাঞ্চ বাহিরেই করব। না লাইবা, তুমি যাও, আমার মন ভালো নেই। মাহিরা মাথা নাড়ল। আর তাছাড়া ওই জল্লাদ যদি জেনে ফেলে যে সে তার অনুপস্থিতিতে বাইরে বেরিয়েছে, তখন সহ্য করবে? তবুও মাহিরার না থাকা সত্ত্বেও লাইবা জোর করেই তাকে বাইরে নিয়ে এলো। দৃশ্যান্তর। মাহিরা ও লাইবা একটু অভিজাত হোটেলে ঢুকলো। কি বলো ভাবি, আগে চলো লাঞ্চ করে নেই, খুব খিদে লেগেছে। তুমি তো সকাল থেকে কিছু খাওনি, লাঞ্চের পরে শপিং করে নেব, পাশেই তো শপিং মল। লাইবা চেয়ারে বসে বলল। মাহিরা মাথা নাড়িয়ে সম্মতি জানালো। ওরা খাবারের অপেক্ষায় ছিল। হঠাৎ মাহিরার চোখ পড়ে দূরের একটি টেবিলের দিকে। সেখানে সামিরা এক বিদেশিনী মেয়ের সঙ্গে বসে লাঞ্চ করছিল। মেয়েটা ছিল অসাধারণ সুন্দরী। তার পোশাক ছিল যেন না থাকার মতো। সামিরার সে হাসি মুখে আলাপ করছিল। মাহিরা ভেজা চোখে সামিরকে দেখল।
যিনি চকলেট ব্রাউন টু পিসে অপূর্ব লাগছিলেন। এই মেয়ের এত কাছে সামিরকে দেখে মাহিরার হৃদয়ে ঈর্ষার কাঁটা বিঁধল। কাইয়ুমের কথাগুলো আবার মনে পড়ল। মুহূর্তেই চোখে জল চলে এলো। সে মুখ ঘুরিয়ে নিল। এত নিষ্ঠুর হৃদয়হীন নির্দয় মানুষটি তার আর কিছু নয়। সে যা খুশি করুক, মাহিরার কিছু এসে যায় না। ঠিক তখনই সাইম তার বন্ধুর সঙ্গে লাঞ্চ করতে এসে ফিরে যাচ্ছিল। হঠাৎ লাইবা আর মাহিরাকে দেখে থমকে গেল। বন্ধুকে বিদায় জানিয়ে তাদের টেবিলের দিকে এগিয়ে এলো। আসসালামু আলাইকুম, কি দারুণ চমক। সাইম গলা খাকারি দিয়ে বলল। লাইবা বিস্ময়ে সাইমের দিকে তাকালো। আরো অবাক হলো যখন দেখলো সে চেয়ার টেনে তাদের পাশে বসে গেছে। ভাবি, আপনি কেমন আছেন? সাইম গাঢ় দৃষ্টিতে লাইবার দিকে তাকিয়ে মাহিরাকে জিজ্ঞেস করলো। মাহিরা হাসি মুখে উত্তর দিল। আমি ভালো আছি, আপনি? আমি এখন খুব ভালো আছি, বরং খুব খুশি। তবুও সাইমের দৃষ্টি লাইবার দিকেই ছিল। লাইবা রেগে গাল ঘুরিয়ে ফেলল। সাইম বিস্ময়ে তাকালো, কারণ গত রাতে তো ডিনারেও লাইবা স্বাভাবিক ছিল, কিন্তু আজ কেন এমন আচরণ করছে? সাইম মিনতি করে বলল। লাইবা, তোমার সঙ্গে জরুরি কথা আছে, প্লিজ বাইরে এসে আমার কথা শোনো। তোমার যা বলার এখানেই বলো। ভাবিকে একা রেখে আমি কোথাও যাব না। লাইবা অবজ্ঞা সূচক কণ্ঠে বলল। সে আর সাইমের মুখ দেখতে চায় না। সে তো ভালোবাসার অভিনয় করছিল শুধুমাত্র শামিলকে এ বাড়িতে আনার জন্য। কি হলো লাইবা? ভাবি তো ছোট্ট মেয়ে নন যে একা বসতে পারবে না, মাত্র 2 মিনিটের কথা। সাইম মাহিরার দিকে তাকিয়ে বলল। লাইবা, সাইম ঠিকই বলেছে, তুমি ওর কথা শুনে আসো। মাহিরার কথায় লাইবা রেগে উঠে বাইরে চলে গেল। সাইম ধন্যবাদ দিয়ে তার পিছু নিল। সাইম লাইবাকে পছন্দ করে। মাহিরার মনে আনন্দে ঢেউ কেলে গেল। শুরু থেকেই সাইমকে তার ভালো লেগেছিল। একদম সিম্পল, মার্জিত, একেবারে আনার মতো। কে জানে শামিল এমন কেন যে তার স্বামীর পিছনে লেগে আছে। মনে মনে ক্ষোভ নিয়ে আবার চোখ ফেরালো সামিরের টেবিলের দিকে, যেখানে সামির হেসে উঠেছে মেয়েটির কোনো কথায়। মাহিরা জ্বলে পুড়ে ভেতরে বলল। সাদা ডাইনি। সামিরের চোখ পড়ল সামনের টেবিলের দিকে। আশ্চর্য হয়ে দেখল সেখানে মাহিরা বসে আছে, ডার্ক মেরুন রঙের গাউনে, মাথায় ওড়না। সেখানে কি করছে, তাও একা? সামির ঠান্ডা চোখে তাকালো। ফরেন মেয়েটিকে এক্সকিউজ মি বলে সামির এগিয়ে এলো মাহিরার টেবিলের দিকে। তুমি এখানে কি করছো? সামিরের কণ্ঠ ছিল বরফের মতো ঠান্ডা। মাহিরা কেঁপে উঠল, তারপর নিজেকে সামলে নিয়ে বলল। আপনি যা করতে এসেছেন আমিও ঠিক তাই। মাহিরা নির্লিপ্ত গলায় উত্তর দিল। সামির গভীর চোখে তাকিয়ে চেয়ারে বসে পড়ল, ঠিক মাহিরার সামনে। সামিরের কণ্ঠ ছিল রুক্ষ গম্ভীর। তুমি কার সঙ্গে এসছো? আমি কার সঙ্গে এসেছি সেটা আপনার জানার দরকার নেই। মাহিরা সাহস সঞ্চয় করে বলল। তার কণ্ঠ এতটা নরম ছিল যে সামির কেবল আন্দাজই করতে পারল। মাহিরা ঘাড় ঘুরিয়ে তাকালো, যেখানে সেই সাদা ডাইনি এবারও সামিরের দিকেই তাকিয়েছিল। সামির রাগ চেপে বলল। মাহিরা, সোজা উত্তর দাও। কিন্তু মাহিরার মন তো সেই ফরেন মেয়ের দিকেই, যে এখনো সামিরের দিকে নজর রেখে বসে আছে। সামিরও বুঝতে পারল মাহিরার দৃষ্টি কোথায় স্থির। সে ঘুরে তাকিয়ে দেখল টেবিলে বসে থাকা সেই বিদেশিনী মেয়েটি তার দিকে তাকিয়ে হাত নেড়ে হাসল। সামিরও মৃদু হেসে জবাব দিল। মাহিরার ধৈর্যচ্যুতি হলো। সে হঠাৎ করে চেয়ার ঠেলে উঠে দাঁড়ালো, ব্যাগ কাঁধে তুলে নিয়ে বেরিয়ে যাওয়ার জন্য পা বাড়ালো, কিন্তু তার আগে সামির তার কবজি চেপে ধরল। কোথায় যাচ্ছ? আমি যেখানে খুশি যাব, আপনার কি তাতে? মাহিরা কাপা গলায় নিজের হাত ছাড়িয়ে নিল। সামিরও চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। তুমি আমার মাথা খারাপ করে দিয়েছ আর অনেক সময় নষ্ট করেছ। তার আগে আমার ধৈর্যচ্যুতি ঘটে, এখানে চুপচাপ বসে থাকো, আমি কাজ শেষ করে আসছি। সামির ফিসফিসিয়ে কিন্তু গম্ভীর গলায় বলল। সে হুঁশিয়ার করল। এখানে বসে থাকো, আমি আসছি। কিন্তু মাহিরা চুপচাপ দাঁড়িয়ে রইল, সামিরের কথাকে উপেক্ষা করেই। মাহিরা। সামির এবার ঠান্ডা অথচ কাঁপন ধরানো কণ্ঠে ডাকল। মাহিরা মুখ বিকৃত করে কিন্তু অবশেষে বসে পড়ল। এখান থেকে নড়বে না। সামির চোখ লাল করে তাকিয়ে চলে গেল। সামির নিজের টেবিলে ফিরে গিয়ে মেয়েটির কাছে ক্ষমা চাইল, যার সঙ্গে আজ তার মিটিং ছিল। সে আজই লন্ডন থেকে এসেছে। মেয়েটি মৃদু হেসে ক্ষমা গ্রহণ করলো এবং সৌজন্যমূলক করমর্দন করল। এই দৃশ্য দেখে মাহিরা রাগ আর সহ্য হলো না। সে সামিরের আর কোনো কিছু তোয়াক্কা না করেই চুপচাপ বেরিয়ে গেল। সামির যখন মাহিরার টেবিলে ফিরে এলো, তাকে না পেয়ে রাগে দাঁত চেপে মুষ্টি বন্ধ করে ফেলল। এই বোকা মেয়েটা কোথায় গেল? বলো সাইম, কি কথা বলতে চাও?
লাইবা রাগ ও বিরক্তি চাপা কণ্ঠে সাইমকে প্রশ্ন করল। এই বিরাগার দূরত্বের কারণটা জানতে পারি? বিরাগ? আমাদের সম্পর্ক কবে এত গভীর হলো যে তুমি আমার বিরাগের কারণ জানতে চাও? লাইবা ঠোঁটের কোণে ব্যঙ্গ হেসে উত্তর দিল। ঠিক বলেছ, আমাদের সম্পর্ক এখনো গভীর হয়নি, আর আমি সেটাই চাই, এই সম্পর্ক গভীর করতে চাই, খুব গভীর। সাইম হাসতে হাসতে লাইবার হাত ধরল। দেখো সাইম, আমি এখন তোমার উদ্দেশ্য পরিষ্কার বুঝে গেছি। তুমি এই ভুয়া প্রেমের আড়ালে শামিলের বিয়ে সামির ভাইয়ের সঙ্গে করাতে চাইছো। তাই ভালো করে শুনে রাখো, আমি তোমাকে কিংবা তোমার বোনকে ভাবি বা মাহিরার সংসার ভাঙতে দেব না। লাইবা জোরে হাত ছেড়ে নিল। সাইম বিভ্রান্ত দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকলো। তুমি কি বলছো? আমি কিছুই বুঝতে পারছি না। সাইম অবাক হয়ে বলল। এত সরল সাচ্ছ, যেন কিছুই জানো না। সামিল গতকাল ভাবিকে হুমকি দিয়েছে যে সে খুব শীঘ্রই সামির ভাইকে বিয়ে করবে। আর ফারহানা আপাও আমাকে সোজা জানিয়ে দিয়েছেন যে সামিলের বিয়ে সামির ভাইয়ের সঙ্গে, আর আমার বিয়ে তোমার সঙ্গে দিতে চান। এইসব কথার মধ্যে তুমি কোথায় পেলে যে আমি তোমার সঙ্গে প্রেমের অভিনয় করছি? শামিল কি চায়, ফারহানা আপা কি চায়, আমি জানি না। আমি কেবল জানি আমি কি চাই। আমি কেবল তোমাকে চাই। আর শামিল আর শামির ভাইয়ের বিয়ের ব্যাপার, সেটা কখনোই হতে দেব না। আমি জানি সামিরও এমন কিছু হতে দেবে না। ভাবি, মাহিরা অনেক ভালো মানুষ, আমার কাছে সে বোনের মতো। সেদিন আমি সামির ভাইয়ের চোখে ভাবির প্রতি অনেক ভালোবাসা দেখেছি। আর শামিল তো এমনিতেই খেয়ালি, যা তা চিন্তা করে, ওকে নিয়ে বেশি ভেবো না। কি দুঃখের কথা হলো, তুমি আমাকে ভুল বুঝলে। লাইবা, আমি তোমাকে সত্যিই অনেক ভালোবাসি, নির্বিশেষে, নিঃস্বার্থ। আজ নয়, কে জানে কতদিন ধরে, কিন্তু আজ তুমি আমাকে অপমান করছো, আমার ভালোবাসা অসম্মান করেছো। সাইম কথাগুলো বলেই সরে গেল। লাইবা ঠোঁট চেপে অপরাধ বোধে চোখ নামিয়ে ফেলল। সত্যিই সে জানে শামিল কেমন, ফারহানা আপাও কতটা ঈর্ষান্বিত ভাবির প্রতি। তবুও সে সাইমের সম্পর্কে ভুল ধারণা পোষণ করেছিল। এসব ভেবে সে দাঁড়িয়েছিল। তখনই মাহিরাকে আসতে দেখল। লাইবা বলল। ভাবি, আমি তো এসেছিলাম। না, আমি এখানে আর এক মুহূর্তও থাকবো না, চলো এখান থেকে। কিন্তু ভাবি, খাওয়া তো চলবে কিনা বলো? মাহিরা রেগে বলল। লাইবা বিস্মিত হয়ে প্রশ্ন করল। মাহিরার আগে ভরপুর হয়ে সামনে এগিয়ে গেল। লাইবা দৌড়ে তার পেছনে ছুটল। আচ্ছা ভাবি, খেতে না চাইলে নাই, অন্তত একটু শপিং তো করে নেই। সামির রাগে কচকচ করতে করতে মাহিরা নাম্বারে কল দিয়েছিল, কিন্তু ফোন অফ ছিল। সে কপালে হাত ঠেকিয়ে বলল। উফ, মাহিরা তো ফোনে নেই এখন। মনে ছিল না আমার, এই পাগলি মেয়ে কোথায় গেল? হোটেল থেকে বের হয়ে কিছু দূর এগোতেই সামির দেখতে পেল মাহিরা আর লাইবা শপিং মলে ঢুকছে। সামির চুপচাপ তাদের পেছন পেছন মলের ভিতর প্রবেশ করলো। লাইবা সামিরকে দেখে থেমে গেল, কিন্তু মাহিরা রাগে অভিমানে এগিয়ে যেতে থাকলো। সামির রাগ মিশ্রিত চোখে মাহিরার পিঠের দিকে তাকিয়ে রইল। লাইবা অবাক হয়ে বলল। ভাই, আপনি এখানে? তোমরা এখানে কি করছো? সামির ঠান্ডা গলায় জিজ্ঞেস করলো। ভাই, আমি আর ভাবি শপিং করতে এসেছিলাম। সামির আর লাইবা ভেতরে ঢুকলে দেখে মাহিরা এক জায়গায় দাঁড়িয়ে বুটিকের একটি জামা খুব মনোযোগ দিয়ে দেখছে। লাইবা চলে গেল লেডিস সেকশনে নিজের জন্য ড্রেস দেখতে। মাহিরা এগিয়ে এলো মাহিরার দিকে। সামির এগিয়ে এলো মাহিরার দিকে, যিনি তখন একটি গাঢ় মেরুন রঙের স্টাইলিশ গাউন দেখছিলেন। গাউনটার উপর ছিল শুকনো কাজ, নরম ফেব্রিকের কাজ করা দোপাট্টাও সঙ্গে ছিল। ডামিতে সাজানো সেই জামাটা ছিল গোটা বুটিকের সবচেয়ে দৃষ্টিনন্দন পোশাক। তার ঝিলমিল রূপ চোখ ধাঁধিয়ে দিচ্ছিল। সামির হাত পকেটে ঢুকিয়ে এসে বলল। কি হয়েছে? খুব পছন্দ হয়ে গেছে বলছে, তোরা নিয়ে নাও। না, আমার তো ভালো লাগেনি, আর এমন ভারী ড্রেস আমি কিনে কি করব? মাহিরা গলা শক্ত করে বলল। আপনি নিয়ে নিন, হয়তো আপনারই কোনো কাজে আসবে। এই কথা বলে সে রাগে ফুঁসতে ফুঁসতে সামনে এগিয়ে গেল। সামির তার অদ্ভুত মন্তব্যে থমকে গেল, মনে মনে বলল। আমি এই জামা দিয়ে কি করব? এ কেমন বাচ্চামো? তবুও সে সেই জামাটি সেলস গার্লকে প্যাক করতে বলল এবং দাম দিয়ে বাইরে বেরিয়ে এলো। আজ সাইম ও লাইবার নিকাহ ও রওনা সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানটি ঘরোয়াভাবেই আয়োজন করা হয়েছিল বাড়িতেই। আজকে সামির ও সাইম উভয় পরিবারের কিছু অতিথি উপস্থিত ছিলেন। সেখানে আজকের অনুষ্ঠান ছিল একদম গোছানো ও সাজানো।
লাইবা আজ অসম্ভব খুশি ছিল। তার মনে হচ্ছিল সাইমের মতো একজন মানুষ তার জীবনে এসেছে। এটা যেন তার সৌভাগ্যের চূড়া। খুব অল্প সময়ে সে সাইমকে ভালোবেসে ফেলেছিল। তবে আজ সাইমের ম্লান মুখ দেখে সে কিছুটা বিস্মিত হচ্ছিল। গত কয়েকদিন পর্যন্ত যে সাইম হাস্যোজ্জ্বল ছিল, আজ হঠাৎ এমন পরিবর্তন কেন? মাহিরা বিস্মিত হচ্ছিল এই ভেবে যে আজকের অনুষ্ঠানে শামিল উপস্থিত হয়নি। সাফিয়া খালাও আজ অদ্ভুত রকম গম্ভীর ছিলেন। মাহিরার চোখে সাইম ও তার পরিবারের লোকজন অদ্ভুত রকম চুপচাপ লাগছিল। এমন নীরবতা যেন বড় কোনো ঝড়ের পূর্বাভাস দিচ্ছিল। বিবাহ সম্পন্ন হওয়ার পর অতিথিরা বিদায় নেন। ঘরে কেবল ফারহানা ও সাইমের পরিবার ছিল। আর কিছুক্ষণ পরে বিদায় বা রওনা হওয়ার কথা। সবাই তখন মিটিং এরিয়ায় বসেছিল। হঠাৎ সাফিয়ার খালার কণ্ঠ ভেসে এলো। সামির, এই বিদায় হতে পারে না। যদি তুমি এই বিদায় চাও তবে আমাদের একটা শর্ত মানতে হবে। সাফিয়া খালা একেবারে নির্লিপ্ত স্বরে বললেন। লাইবা বিস্ময়ে সাফিয়ার দিকে তাকালো। সঙ্গে বসে থাকা সাইমের দিকে চাইল, যিনি চোখ নিচু করে বসেছিলেন। সামির সোজা হয়ে বসল। তার কণ্ঠ গম্ভীর। কি শর্ত বলুন আমাকে। যদি আপনার কোনো শর্ত থাকতো আগে বলতে পারতেন। আমি আমার বোনের জন্য সব শর্ত মানতে প্রস্তুত, কিন্তু এইভাবে আমাকে হুমকি দেওয়া ঠিক হয়নি। বলুন কি চাই আপনার, আমি সব দিতে প্রস্তুত। সামির খুব ভালো করেই জানতো সাফিয়া খালার লোভী স্বভাব। তার মনে হচ্ছিল তারা হয়তো সম্পত্তির কথা তুলবেন, আর সে সব দিতে রাজি ছিল, শুধু লাইবার মুখে হাসি বজায় রাখার জন্য। লাইবার চোখের দীপ্তি দেখে সে বুঝে গিয়েছিল লাইবা এই সম্পর্কে ভীষণ খুশি। তাহলে শোনো সামির, আমাদের শর্ত হলো তুমি শারমিলকে বিয়ে করবে। সাফিয়া খালার কথা যেন বিষাক্ত তীর হয়ে মাহিরার বুকে বিঁধে গেল। মাহিরার মনে হলো দুরানি ভবন নামের সেই দুতলা রাজপ্রাসাদ যেন হঠাৎই তার উপরে ভেঙে পড়ল। সে ধীরে ধীরে চোখ তুলে সামিরের দিকে তাকালো, যে তাকিয়েছিল ঠিক তার দিকেই। এই আমাদের একমাত্র শর্ত, মাহিরাকে তালাক দাও আর শারমিলকে বিয়ে করো। সিটিং এরিয়ায় হঠাৎ নিস্তব্ধতা নেমে এলো। মাহিরা বিস্ফোরিত চোখে সামিরকে দেখল। সে মাথা নিচু করে বসেছিল। কণ্ঠ রোধ হয়ে যাওয়া কান্না গলায় আটকে গেল মাহিরার। চোখ ভেজা, মাথা ঘুরছিল। সে ধীরে ধীরে উঠে চলে গেল সেখান থেকে। লাইবা অবিশ্বাসে সাইমের দিকে তাকালো, যে এখনো তার চোখে চোখ রাখতে পারছিল না। বলো শামির, আমাদের শর্ত মানো কি না? যদি না মানো তাহলে আজ এই বিদায় কিছুতেই হবে না। তুমি তো বলেছিলে বোনের জন্য সব শর্ত। তাহলে এবারেই বলো, এখনই মাহিরাকে তালাক দাও। সাফিয়া খালা সামিরের নতমুখ দেখে ওদত্তের সুরে বললেন। তাদের দৃঢ় বিশ্বাস ছিল সামির এই প্রস্তাব মানবে। সামির আর মাহিরা আলাদা ঘরে থাকে, মানে সম্পর্ক দুর্বল এমনটাই তাদের বিশ্বাস। যে সম্পর্ক কাল ভাঙবে আজই না হয় ভেঙে দিক। সামির দুঃখ সহ রাগ চেপে রাখছিল। তার শরীরের শিরাগুলো ফুলে উঠেছিল। সে দাঁতে দাঁত চেপে মুঠো বন্ধ করল। কি ভাবছো সামির? যেদিন তুমি মাহিরাকে তালাক দেবে সেই দিনই এই বিদায় হবে? ব্যাস সাফিয়া খালা। সামির হঠাৎ গর্জে উঠল। তার এমন বজ্র নিনাদে পুরো বাড়ি কেঁপে উঠল। লাইবা আর ফারহানা আপা আটকে উঠল। ফারহানা এগিয়ে এলো। শামির, স্টপ আপা, এখানে থামুন। কিভাবে সাহস হলো আপনাদের আমার নিজের বাড়িতে বসে আমার স্ত্রীকে তালাক দেওয়ার কথা বলার? সামির রাগে চেয়ার ছুঁড়ে ফেলল। চোখ রক্তবর্ণ হয়ে উঠল। এখন সাফিয়া ও সাইমা উঠে দাঁড়ালেন। সামির আবার গর্জে উঠল। আপনারা চাইলে লাইবার বিদায় দিন, না দিলে শুনে রাখুন, আমি মাহিরাকে কখনো তালাক দেব না, কখনো না। আর যদি আবার কেউ এই বাজে কথা আমার সামনে আনে, আমি তো জিভ গলা থেকে ছিঁড়ে ফেলব। ভাই, আপনি আমার মায়ের সঙ্গে এইভাবে কথা বলতে পারেন না। তুমি আর তোমার মা কিভাবে ভাবলে যে সামির দূরণী তার স্ত্রী মাহিরাকে ছেড়ে দেবে? সামির মরতে পারে, কিন্তু মাহিরাকে কখনো নিজ থেকে দূরে করতে পারবে না। চলে যাও আমার বাড়ি থেকে এখনই। সাইম আর সহ্য করতে পারল না। সামির গর্জে উঠল। সাফিয়া খালের মুখ হাঁ হয়ে গেল। এত অপমান! তিনি তো ভেবেছিলেন সবকিছু তার নিয়ন্ত্রণে। সামির নিশ্চয়ই রাজি হবে, কিন্তু আজ সামির তার সব অহংকার ভেঙে চুরমার করে দিল। এমনকি জামাই হিসেবেও সম্মান করল না। সাইম অপমানের রাগে রক্তাভ হয়ে উঠল। তার চোখের আগুনে সাফিয়া তাকাতেই পারলেন না। চোখ সরিয়ে নিলেন। লাইবা উঠে দাঁড়ালো, কাপা গলায় বলল, সাইম, তুমি আমাকে নিয়ে যাবে না। আমি তোমার সঙ্গে এই বিয়ে মানি না। আমাকে নিয়ে এখানে থেকে চলে যাও। আমি লজ্জিত, নিজেকে ঘৃণা হচ্ছে।
আমি বিশ্বাস করেছিলাম এমন একজন মিথ্যাবাদীকে। তোমাকে চেয়েছিলাম ভাই আমাকে ভাবিকে তালাক দিক। এখন আমি চাই তুমি আমাকে তালাক দাও, এই মুহূর্তে, এক্ষুনি আমাকে তালাক দাও। লাইবার কণ্ঠ কাঁপছিল। সে চিৎকার করে বলল। সাইমা হতবাক চোখে তাকিয়ে থাকলো লাইবার দিকে। লাইবা, তুমি কি ঠিক আছো? তুমি কি বলছো? সাফিয়া খালা, অনুগ্রহ করে এখনই এই বাড়ি ছাড়ুন, আমরা পরে আমাদের সিদ্ধান্ত জানাবো। সাইমা এতক্ষণে নিজেই চলে গিয়েছিল। সাফিয়া আর আনাও সেখান থেকে বেরিয়ে গেল। মাহিরা যখন ঘরে এসে পৌঁছলো তখন তার কান্না যেন থামছেই না। দুঃখটা এই কারণে নয় যে সাফিয়া খালা এমন দাবি তুলেছিলেন, তার কাছে এমন কিছু প্রত্যাশিতই ছিল। তবে যেটা তাকে ছিন্নভিন্ন করে দিচ্ছিল তা ছিল সামিরের নীরবতা। সে কিভাবে মাথা নিচু করে এত বড় কথা শুনে নিল বিনা প্রতিবাদে। মাহিরার মনে পড়ে গেল সেই দিনটার কথা, যখন সে তালহা ভাইয়ের কাছে সামিরের থেকে তালাক নেওয়ার কথা তুলেছিল। আর সামির দুরানি তখন যেন পাগল হয়ে গিয়েছিল। তার চোখে সেদিন একরকমের রক্ত খেলা করছিল। সেই চোখগুলোতে অস্থিরতা, উন্মাদনা ছিল। কি এক পাগলামি ছিল সেই দৃষ্টিতে। কিভাবে সেই ঠোঁট দিয়েই আজন্ম প্রেমের উন্মাদনা লিখে দিয়েছিল সে। মাহিরা নিজের ঠোঁটে হাত ছুঁয়ে দেয়। স্মৃতির ঝড় বয়ে যায় তার মনের আগিনায়। আর আজ আপনার কাছে কোনো কিছুরই গুরুত্ব নেই? মাহিরা হঠাৎই হামা করে কেঁদে উঠল। গতকাল সামির পাগল হয়েছিল, আর আজ পাগল সে নিচে। মাহিরা, কেন সামির? কেন পুরুষদের ভালোবাসার মেয়াদ এত অল্প হয়? যখন পর্যন্ত না তারা একটা মেয়েকে পায়, তাকে জয় না করে ফেলে, ততক্ষণ পর্যন্ত সেই মেয়েটাই যেন তাদের দুনিয়ার সেরা। আর যেই না সেই মেয়েটাকে পুরোপুরি তাদের হয়ে পড়ে, তখন তার দাম রদ্দি কাগজের চেয়েও কম হয়ে যায়। মাহিরা নিজেকে গুটিয়ে নিতে নিতে ভাবছিল, আজ নিজেকে তার পুরনো ছেঁড়া কাগজের চেয়েও তুচ্ছ মনে হচ্ছে। সে কখন নিজের হুঁশ হারিয়ে কান্নার মাঝে অচেতন হয়ে গেল তা সে নিজেও জানল না। অন্যদিকে সামিরও ঘরে ঢুকে অস্থিরভাবে পায়চারি করছিল। সাফিয়া খালার বলা প্রতিটা শব্দ যেন তার কানে গুলির মতো বাজছিল। শালগুলো পেছনে ফিরে যাচ্ছিল। যেদিনে একই রকম কথা বলেছিল তার প্রিয়তমা, সেই নারী মূর্তি যাকে সে হৃদয়ের উঁচু মঞ্চে বসিয়েছিল। সেই দিনও তার মনে হয়েছিল যেন আত্মা শরীর থেকে ছুটে আকাশে মিশে যাচ্ছে। আজও তার চোখে সেই উন্মত্ততা, সেই ভাঙন। কিভাবে সাহস পেল তারা আবার নিজের ঘরে বসে আমার স্ত্রীকে তালাক দিতে বলার? সামির দাঁত চেপে মুঠি শক্ত করল। যদি লাইবার বিয়েটা আজ না হয়ে থাকতো, আজ আমি ওদের কাউকে ছেড়ে দিতাম না। সামিরের চোখের সামনে তখন এক জোড়া চোখ ভেসে উঠল। ভেজা অভিযোগে ভরা চোখ। বুকের ভেতর একটা হাহাকার করে উঠল। যে চোখে এক ফোঁটা জল দেখলেই সে ব্যাকুল হয়ে উঠত, আজ সেই চোখে দিনরাত কেবল অশ্রু। আমি কিভাবে সহ্য করছি এসব কে জানে, কেবল আমার হৃদয় জানে। এক গ্লাস হাতের মুঠোয় চেপে ধরে জানালায় ছুঁড়ে মারল সে। ইস মাহিরা, যদি তুমি সে কথা না বলতে, তাহলে আমি আজও সে ভুলে থাকা বিশ্বাসে ভাবতাম যে তুমি কেবল আমারই। সামের বিছানায় হেলান দিয়ে চোখ বন্ধ করে ফেলল। সে জানতো আজ রাতেও সে ঘুমাতে পারবে না, কারণ সে জোড়া প্রমাণ চোখ আবার সামনে এসে দাঁড়াবে। লাইবা ঘরে এসে নিজের গয়না ছিঁড়ে ছিঁড়ে খুলতে লাগলো। এমনকি ওড়নাটাও খুঁটির পিন না খুলেই ঝাঁকিয়ে ছুঁড়ে ফেলল। কিন্তু কোনো ব্যথা অনুভব করল না সে, কারণ যা ব্যথা আজ সাইম দিয়েছে তার তুলনায় অতীতের সব কষ্টকে ছাপিয়ে গেছে। সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে নিজেই কেঁদে উঠল। হয়তো আমার কপালে নেই কোনো সত্যিকারের ভালোবাসা। আগে বাকেরের, আর এখন নাই। বাকেরের প্রেম ছিল কেবল শরীরের প্রতি আকর্ষণ, আর সাইম তার প্রয়োজনই তো আমাকে কাছে এনেছিল। তবে ভুলটা আমার, আমি ওর ওপর বিশ্বাস করেছিলাম। সবটাই ছিল মিথ্যা। তুমি আমাকে বোকা বানালে। ভালোবাসা মিথ্যা কথা সব। আজকাল কি আর কোনো নিঃস্বার্থ প্রেম থাকে? বাকেরও কতটা কষ্ট দেয়নি আমাকে, যতটা কষ্ট তুমি দিলে আজ সাইম, কারণ তোমার আঘাত সোজা হৃদয়ে গিয়ে লেগেছে। বাকের ছিল এক কল্পনা, তুমি ছিলে আমার বাস্তব, আর সেই বাস্তব আজ ভেঙে গুঁড়িয়ে দিয়েছো আমাকে। না, আমি তোমায় ছাড়া বাঁচতে পারবো না, মরে যাব, কিন্তু তোমার চাওয়া মেনে নেওয়া যাবে না। লাইবা দুই হাত দিয়ে মুখ ঢেকে ভেঙে পড়ল কান্নায়। সাইম দোলনায় বসে চোখ বন্ধ করে কাঁপছিল। চোখের শিরাগুলো লাল হয়ে উঠেছিল। নিজের চোখে নিজের জন্য ঘৃণা দেখা, এমন অনুভূতি যেন নিজের শরীরেই করাত চালানোর মতো যন্ত্রণা।
আমি কি সত্যি আবার তাকে হারিয়ে ফেললাম, যাকে বছরের পর বছর ধরে স্বপ্নে লালন করেছি, যার জন্য হৃদয়ের সিংহাসন খালি রেখেছিলাম? আজ আমি নিজেই তাকে হারিয়ে ফেললাম। সাইম চুলের গোছা মুঠিতে চেপে ধরে চিৎকার করলো। এই দৃষ্টিতে কত না যন্ত্রণায় লেখা, আর সেই ব্যথার উৎস আমি নিজেই। আমি কি করব? এই সম্পর্কের জট পাকানোর দড়িতে আমি এমনভাবে জড়িয়ে পড়েছি যে রোশনির শেষ কথাটাও বুঝতে পারছি না। একটা সম্পর্ক যা একজন পুরুষের জীবনে সবচেয়ে পবিত্র ও সম্মানের, যার সামনে অন্য সবকিছু তুচ্ছ। আর সেই সম্পর্কের দাবিতে, সেই মায়ের কান্নায় সে বাধ্য হয়েছিল সব মেনে নিতে। গত রাতেই তো শামিল আত্মহত্যার চেষ্টা করেছিল, একসাথে প্রচুর ঘুমের ওষুধ খেয়ে ফেলেছিল। ভাগ্য ভালো, সময় মতো গ্যাস্ট্রিক ওয়াশ করে তাকে বাঁচানো গিয়েছিল। আর হুঁশে আসার পর সে আবারও দাবি করে সামিরকে বিয়ে না করলে আবার আত্মহত্যা করবে। সাফিয়া খালার সেই দৃশ্য দেখে রক্তচাপ বেড়ে গিয়েছিল। মা ও বোনের জন্য সে প্রতিজ্ঞা করেছিল তাদের কথা মতো চলবে। সে জানতো সবাই কিভাবে প্রতিক্রিয়া দেবে, কিন্তু লাইবার এমন নিষ্ঠুর প্রতিক্রিয়া হবে তা ভাবতেও পারেনি। সে কেমন করে তালাক চাইল? এই শব্দটা কি ঠিক তীরের মতো এসে বিঁধছে? এই শব্দটার যে এত যন্ত্রণা লুকিয়ে আছে, আজ আমি তা অনুভব করছি। সাইম চোখ বন্ধ করে কপালে হাত রাখলো। উফ, এই দুনিয়ার কিছু সম্পর্ক সত্যিই খুব কঠিন। ডাইনিং টেবিলে তখন সামির একাই বসেছিল। গতকাল থেকে মাহিরা নিজের ঘর থেকে বেরোয়নি। লাইবাও ঘর বন্দি। সামিরও কেবল কাজের মেয়েকে 1 কাপ চায়ের জন্য বলেছিল, কারণ রাতভর জেগে থাকার ফলে মাথা ব্যথা অসহনীয় হয়ে উঠেছিল। চা হাতে পেয়ে সে ঘুরে তাকিয়ে দেখে ফারহানা আপা আসছেন। সামির একটু অবাকই হলো, বলল, আসসালামু আলাইকুম আপা, এত সকালে আপনি? ওয়ালাইকুম আসসালাম। তোমার সঙ্গে খুব জরুরি কথা ছিল, তাই তাড়াতাড়ি চলে এলাম। একটু পরে তো তোমার অফিসে চলে যাওয়ার কথা। ফারহানা গম্ভীর সুরে বললেন। সামির নিজেকে গুছিয়ে নিল। জি বলুন, আমি শুনছি। শোনো স্বামীর, ধৈর্য ধরে শোনো আমার কথা, কারণ তোমার একটি মাত্র সিদ্ধান্ত তোমার জীবন তো বটেই, লাইবার জীবনও প্রভাবিত করতে পারে। আপা, যদি আপনি আবার গতকালের প্রসঙ্গ তুলতে এসছেন তাহলে না বললেই ভালো, কারণ এবার আমি আপনাকেও ছাড় দেব না, মনে রাখবেন। সামির কড়া গলায় বলে ওঠে। না স্বামীর, আমি সেই বিষয়ে কিছু বলতে আসিনি, বরং আমি নিজেই চাই না তুমি মাহিরাকে তালাক দাও। ফারহানা একটু ধীর গলায় বলে, আমি শুধু এটুকুই বলছি, একবার ঠান্ডা মাথায় ভাবো, সমস্যার আর একটা সমাধানও হতে পারে। তোমার এক সিদ্ধান্তে লাইবার ভবিষ্যতও গড়তেও পারে, ভেঙেও যেতে পারে। বাকেরের সঙ্গে যা হয়েছে, তার মানসিক যন্ত্রণা, অপমান, তারপর দাউদের সঙ্গে বিয়ের দিন হঠাৎ করে না করা, পুরো দুনিয়ার সামনে হাস্যকর পরিণতি। এই মেয়ে কতটা সহ্য করেছে তুমি নিজেই জানো। সাইমকে পেয়ে আবার জীবনে হাসি ফিরেছিল তার মুখে। এখন যদি সাইমও তাকে তালাক দেয়, আমরা তাকে চিরতরে হারিয়ে ফেলতে পারি স্বামীর। ফারহানা আবার কণ্ঠ কেঁপে উঠল। তিনি সামিরকে ইমোশনাল ব্ল্যাকমেল করতে এসেছেন, সে আজ জানে। তাহলে আপনি চাইছেন আমি গিয়ে সাইম আর খালার পা ধরে কাঁদবো? সামির রেগে উঠল। গতকালের অপমান আজও তাকে জ্বালিয়ে পুড়িয়ে মারছে। না স্বামীর, কথা এমন নয়। ফারহানা এবার থামলেন, গভীর নিঃশ্বাস টানলেন। তুমি মাহিরাকে তালাক দিও না, তবে তুমি চাইলে দ্বিতীয় বিয়ে তো করতেই পারো। কি বললেন? সামির চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। আপনি ঠিক আছেন তো আপা? আপনি কি বলছেন? আমি পুরোপুরি হুঁশে আছি। তুমি চাও তো 1 না 4টে বিয়েও করতে পারো। একটা যদি লাইবার জন্য করো, কি এমন মহাভারত অশুদ্ধ হয়ে যাবে? তুমি চাইলে শামিলকে দ্বিতীয় স্ত্রী হিসেবে গ্রহণ করো। মাহিরা এই বাড়িতেই থাকবে, তুমি তাকে যেমনভাবে রাখতে চাও রাখো। শামিলকে আলাদা বাড়িতে রেখে দাও, বা চাইলে দুজনকে একসঙ্গেও রাখতে পারো, এত কঠিন কিছু না। পুরুষেরা তো একাধিক বিয়ে করে, তুমি করলেই এমন কি ভয়াবহ কিছু ঘটে যাবে। আমার খালা শাশুড়ি সাফিয়া বেগম, তিনি রাজি আছেন। তিনি নিজে এসে ক্ষমা চাইবেন তোমার কাছে, আর পরিপূর্ণ সম্মানসহ লাইবাকে নিয়ে যাবেন। তোমার কেবল হ্যাঁ বলাটুকুই বাকি। প্লিজ স্বামীর, সিদ্ধান্ত নাও ভেবেচিন্তে, হৃদয় দিয়ে। লাইবা কেবল তোমার বোন নয়, তোমার মেয়ের মতো। ফুলের ছোঁয়াও দাওনি কখনো। এখন সে কষ্টে থাকলে মা বাবা যেখানে আছেন তাদের আত্মাও কষ্ট পাবে। ফারহানার কথায় সামির কপালে হাত রাখে, তার চোখে ক্লান্তি, রাগ আর দোটানার ছায়া। ফারহানা আপা তখন একটা হালকা হাসি দিলেন। তিনি বুঝলেন তীর যেন ঠিক নিশানে লেগেছে। আপা, আমি কিছু বুঝতে পারছি না। আপনি চাইছেন আমি মাহিরের সঙ্গে এত বড় অন্যায় করি? আপনার কাছে যদি লাইভ এতই ছোট, এতই নিষ্পাপ হয়, তাহলে জানেন তো মাহিরা লাইভার চেয়েও ছোট। সে কিভাবে আঘাত সহ্য করবে?
কি হয়েছে তোমার স্বামীর? তুমি কি বলছো নিজেই জানো না। মাহিরা এই দুনিয়ায় একমাত্র মেয়ে যার স্বামী দ্বিতীয় বিয়ে করবে। এই যে নিষ্পাপ বলছো, তুমি নিজেই তো তার ঘর আলাদা করে ফেলেছো। কেন? কিসের শাস্তি দিচ্ছ ওকে? কি লুকোচ্ছ আমাদের থেকে? ফারহানা এবার ক্ষেপে উঠলেন। আপা, দয়া করে সীমার মধ্যে কথা বলেন। আমি বহুবার বলেছি মাহিরার সম্পর্কে একটা শব্দ আমি সহ্য করব না, তাই ভাবুন, তারপর বলুন আমার সামনে। সামিরের চোখ রক্তিম হয়ে উঠল। পুরনো ক্ষতগুলো যেন আবার ফেটে রক্ত ঝরছে। ফারহানা নিজেকে সামলালেন, কারণ আজ তিনি যা ভেবেছেন তা শেষ না করে যাবেন না, এই দৃঢ়তায় এসেছেন। স্বামীর, আমার মানে সেটা ছিল না। আমি শুধু বলতে চাচ্ছিলাম তুমি মাহিরার সঙ্গে সুখী তো নয়ই। যদি তুমি শামিলকে বিয়ে করো তাহলে কি কিছু বদলে যাবে? তোমার দায়িত্ব হবে দুজনকে সমান অধিকার দেওয়া। সেটা পুরোপুরি তোমার উপর নির্ভর করে। ফারহানা মানবিক ভঙ্গিতে সামিরকে বোঝাতে বলতে লাগলেন। ঠিক আছে, যেভাবে ভালো মনে হয় সেভাবে করো। সামির উঠে মোবাইল হাতে নিয়ে ফারহানাকে না দেখে চলে গেল। ফারহানা একটা গভীর নিঃশ্বাস ফেলে সন্তুষ্ট হয়ে হাসলেন। লাইবা ফারহানার কথা শুনে স্তম্ভিত হয়ে গিয়েছিল। আপা, আপনি কি বলছেন? আমি সাইমের সঙ্গে থাকতে চাই না, আমি ওর থেকে তালাক চাই। আমি বুঝতেই পারছি না ভাই, সে কিভাবে সামিলের সঙ্গে বিয়ে মেনে নেবে? কারণ এইটাই সবার জন্য ভালো। ও তো অন্য বিয়ে করছে, মাহিরাকে তালাক দিচ্ছে না। যা হোক, আমি এই রীতিটা হতে দেব না। আমি সাইমের সঙ্গে থাকতে চাই না, এটা আমার চূড়ান্ত সিদ্ধান্ত। লাইবা অটল হয়ে বলল। লাইবা, পাগল হয়েও না, ধৈর্য ধরো। তোমার সঙ্গে তার বিয়ে হয়েছে, বিবাহ বিচ্ছেদের মতো খেলা এটা নয়। যখন খুশি জুড়ে দেওয়া, যখন খুশি ভেঙে দেওয়া যায় না। ফারহানা লাইবাকে মানবিক ভঙ্গিতে বোঝাতে থাকলেন। আমি তো কোনোভাবে সাইমের সঙ্গে থাকতে চাই না, সে কপট, স্বার্থপর আর মিথ্যাবাদী। লাইবা কাঁদতে কাঁদতে বলল। এই সিদ্ধান্ত তোমার বড়রা নেবেন, আর স্বামীরও তো এই সিদ্ধান্ত নিয়েছে। তোমার বিদায় সাইমের সঙ্গে হবে, আর ওই দিন স্বামীর বাড়িতে আসবে। ফারহানা রেগে একটু উঁচু আওয়াজে বললেন, যেন মাহিরার কানে পৌঁছে যায়। মাহিরা সেই সময় লিভিং রুমে দাঁড়িয়েছিল। মাহিরার চোখে অবিশ্বাসের ঝলক। ফারহানার মুখে একটা ত্রাস ও গর্বের মিশ্রিত হাসি, যা আজ মাহিরাকে দিয়েছিল এক তীব্র হুমকি। মাহিরা কিছু না বলে চোখ মুছতে মুছতে ভঙ্গুর পায়ে নিজের ঘরে চলে গেল। রাত গভীরে স্বামীর বাড়ি ফিরে এলো। অফিস থেকে ফিরে রাস্তায় বেশিক্ষণ ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে দরজায় ঢুকলো। ঘরে ঢুকে শার্ট খুলে বিছানায় ছুঁড়ে ফেলে ঠিক সেই মুহূর্তে মাহিরা দরজা ধাক্কা দিয়ে ঢুকে পড়ল। তার চোখে আগুন। সে আগ্রাসীভাবে এগিয়ে এলো। সামির, তুমি এটা কিভাবে করতে পারো? তুমি কিভাবে দ্বিতীয় বিয়ে করতে পারো? মাহিরার গালে লালচে ভাব। সজাগ চোখে সামিরকে প্রশ্ন করেছিল। সামির গভীর চোখে মাহিরাকে দেখল। সে পরিধান করেছে মেরুন রঙের শর্ট ফ্রক আর পাতলা পাতলা কাজ করা পাজামা। দুপাট্টার গলায় সরুভাবে ফেলে রেখেছে। মাথায় চুলগুলো এলোমেলো। মুখে ঝুলে থাকা কিছু চুল তার ফর্সা রক্তিম মাধুর্যকে স্পর্শ করছে। এখন সে যেন আগুনের শিখায় পরিণত হয়ে প্রশ্ন করছিল। সামিরও পাল্টা প্রশ্ন করল। আমি কেন দ্বিতীয় বিয়ে করতে পারবো না? কারণ তোমার তো বিয়ে হয়ে গেছে। মাহিরা স্মরণ করিয়ে দিল। সামির হাসতে হাসতে বলল, আমার মনে হয় দ্বিতীয় বিয়ে হয় প্রথম বিয়ের পরে, যখন স্বামী তার স্ত্রীর প্রতি ভালোবাসা হারিয়ে ফেলে, সুখী না থাকে। মাহিরার কথায় সামির তামাশার হাসি দিল। তো আমি তো তোমার সঙ্গে সুখী। কি মজার কথা বলে সামির, ভুলে যেও না তুমি আমার সঙ্গে ভালোবেসেই বিয়ে করেছিলে। তুমি ভালোবাসো আমায়। মাহিরার কণ্ঠ ভিজে উঠল। এখন এসব বাজে কথা বন্ধ করো আর যাও, আমাকে ঘুমাতে দাও। সামির ধৈর্য ধরে শান্ত স্বরে বলল। মাহিরার এই সময়ের অবস্থা তাকে খুব কষ্ট দিচ্ছিল। সামির নিজেও নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছিল না। তবু মাহিরা ছিল তার দুর্বলতা। মাহিরা হুঁশিয়ার দিয়ে বলল, সামির, যদি তুমি দ্বিতীয় বিয়ে করো আমি তোমার ঘর ছেড়ে চলে যাব। সামির হঠাৎ রেগে উঠল। ও রিয়েলি মাহিরা, তুমি কি সত্যিই ঘর ছেড়ে চলে যাবে? আগেও তো তুমি ঘর ছেড়ে গিয়েছিলে, আমি তো নিজেই তোমাকে বের করে দিয়েছিলাম। তাহলে দেখো, তুমি নিজে ফিরে এসছ। সামিরের চোখে ঠাট্টা মিশেছিল। মনে রেখো, তোমার প্রতিটা অত্যাচারের হিসাব তোমায় দিতে হবে, সুদ সহ। মাহিরা আঙ্গুল তুলে সতর্ক করল। সামির আবার হাসল। ও কাম অন মাহিরা, কি শিশুসুলভ কথা বলছো? তুমি সত্যিই খুব ছোট আর সরল। ভুল হয়েছিল তোমার সঙ্গে বিয়ে করে। বলো তো কিভাবে প্রতিশোধ নেবে, সেটা সুদ সহ। সামির মাহিরার কাছে এসে কটাক্ষ করল। মাহিরা 2-3 পা পিছনে সরল। দূর থেকে বলল,
দূরে থেকে কথা বলো আমার সাথে। সামির কাছে এলো। কেন দূরে থাকো? যে মেয়ে আমাকে প্রতিশোধের কথা বলেছে সে আমার কাছে আসলে কেন পাগল হয়ে যায়? আমি পাজল না। মাহিরা চোখ নামিয়ে কণ্ঠে নরম আওয়াজে বলল, ও রিয়েলি? তাহলে কেন আমার চোখের মধ্যে চোখ দিয়ে কথা বলছে না? যাতে আমি জানি আমার স্ত্রী কীভাবে আমাকে প্রতিশোধ নেবে। বরং আমাকে তোমার মিথ্যা প্রতিশোধ নিতে হবে, যা তুমি আজ পর্যন্ত আমাকে দিয়ে আসছো। সামির ধীরে ধীরে মাহিরার কাছে এগিয়ে বলল। মাহিরা চিৎকার করে বলল, আমি তোমাকে কোনো মিথ্যে বলিনি। কণ্ঠস্বর নামো মাহিরা। সামির তার চেয়ে আরো জোরে চিৎকার করল। আমার সব উচ্চস্বরে কথা বলবে না তো? ঠিক আছে, কোনো মিথ্যা নেই তোমার। চলো তুমিই বলো, আমি তোমার সেই মিথ্যাগুলোই সত্য বলে মেনে নিচ্ছি। সামির মাহিরাকে কোমর থেকে ধরে নিজের কাছে টেনে নিল। তুমি রাতের এই সময় আমার ঘরে এসছো নিজের ঢং দেখিয়ে আমাকে বিয়েটা বন্ধ করতে বলার জন্য, যেমন ওদিন করেছিলে তোমার ঢং দেখিয়ে, আর সেদিন যখন তুমি শাড়ি পরে এসেছিলে আমার সামনে। সামির ঠাট্টা সুরে হেসে বলল। মাহিরা এবার রাগে ফেটে পড়ল। দুই হাতে সামিরকে ঠেলে দিল, কিন্তু সামির 1 ইঞ্চিও নড়ল না। পস্তাবে তুমি, তোমার এক এক কথায় পস্তাবে সামির। মাহিরার কণ্ঠস্বরে গ্লানি ছিল, যদিও সে নিজেকে নিয়ন্ত্রণ করছিল। তার চোখ ভিজে উঠেছিল। সামির হঠাৎ পিছন থেকে মাহিরার গলার ঘাড়ে হাত বুলিয়ে তার চুল শক্ত করে টেনে নিল। তারপর তার ঠোঁটে ঝাঁপিয়ে পড়ল এবং নিষ্ঠুরভাবে তার ঠোঁটগুলো চেপে ধরল। মাহিরা কেঁপে উঠল। ধাক্কা দিয়েও সামিরকে দূরে সরাতে পারল না। সামির তার ঠোঁট থেকে গভীর কাট দিয়ে ছেড়ে দিল। মাহিরা হোঁচট খেয়ে মাটিতে পড়ে গেল। ঘুটনির উপর বসে দীর্ঘশ্বাস নিয়ে শ্বাস ঠিক করল। ঠোঁটের উপর প্রচণ্ড জ্বালা অনুভব করছিল। আঙ্গুল দিয়ে ঠোঁট থেকে বের হওয়া রক্ত মুছে ফেলল। তার ঠোঁটে এক বিদ্রুপ মিশ্রিত হাসি ফুটে উঠল। মনে হচ্ছিল, ভাবছিস প্রতিশোধ নিবি, তার থেকে এখন দেখ তোর এই অবস্থা। তার বেপরোয়া আবেগ সহ্য করতে পারিস না, তারপরেও তার থেকে প্রতিশোধ নিতে চাস। তার আগে নিজের মস্তিষ্কটা নষ্ট করে এই ঘর ছেড়ে চলে যা। মাহিরা হঠাৎ উঠে দাঁড়ালো। সামিরের দিকে তাকিয়ে না থেকে দরজার দিকে এগিয়ে গেল। দরজার সামনে দাঁড়িয়ে সামিরের দিকে মুখ ফিরিয়ে আনলো। দরজার সামনে দাঁড়িয়ে সামিরের দিকে মুখ ফিরিয়ে বলল, একদিন আসবে সামির, যখন তুমি আমার সামনে অপরাধী হয়ে দাঁড়াবে। তোমার গর্ব অহংকার যে এখন তোমার মুখে ছাপা, সেটা তখন থাকবে না। আর আর তখন আমার উপর নির্ভর করবে তুমি, আমি তোমায় ক্ষমা করব কিনা সেটার উপর। মাহিরা চিৎকার করে দরজা বন্ধ করে চলে গেল। দরজা এত জোরে ধাক্কা দিয়ে বন্ধ করলো যে সামিরও মুহূর্তের জন্য স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইল। দরজা এত জোরে ধাক্কা দিয়ে বন্ধ করলো যে সামিরও মুহূর্তের জন্য স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইল। সামির দরজার দিকে তাকিয়ে ভাবল, আজও ভেজে বেরোলের মতো থেকে কি করে বনে গেলে তুমি বাঘিনী? তার ঠোঁটে এক রহস্যময় হাসি ফুটে। দীর্ঘ সময় পর মাহিরা ঘরে ফিরেছিল। চোখের কোণ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছিল, আর সেই অশ্রু সে বারবার নির্মমভাবে মুছে ফেলছিল, যেন নিজের দুর্বলতাকে সে নিজেই অস্বীকার করতে চাইছিল। মনে মনে ফুঁসে উঠছিল মাহিরা, সামির সবসময় আমার সঙ্গে এমনটাই করে। আমি সবকিছু সহ্য করেছি, তার রাগ, তার অবহেলা, এমনকি তার চুপচাপ ঘৃণাও। কিন্তু এই অন্যায়, এই নিষ্ঠুরতা আমি আর সহ্য করব না। আমি আর এখানে থাকতে পারবো না। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের ক্লান্ত মুখখানা দেখে মাহিরার মনে হচ্ছিল এই বাড়িটা যেন ধীরে ধীরে তার আত্মাকে গ্রাস করছে। যখন কেউ আমার অস্তিত্বকেই গুরুত্ব দেয় না, তখন আমি এখানে আছি কেন? আমি কারোর সঙ্গে স্বামীকে ভাগ করতে পারি না। আমি কিভাবে আমার চোখের সামনে সহ্য করব ও অন্য কাউকে স্বামীর পাশে? তার ভিতরের কান্না যেন এক তীব্র ঝড় হয়ে উঠছিল। তাহলে কি আমি নিজের ঘর ছাড়বো? নিজের ভালোবাসার কেন্দ্র থেকে সরে যাব আমি? এটা কি স্বামীর চায়? না। সে নিজেই উত্তর দিল, আমি চলে গেলে স্বামীর পথ আরো সহজ হয়ে যাবে। ফারহানা হয়তো তখন স্বাধীনভাবে তার পাশে এসে দাঁড়াবে। কিন্তু না, আমি নিজেকে অদৃশ্য হতে দেব না। আমি ফারহানাকে জয়ী হতে দেব না। স্বামীর কেবল আমার, কেবলই আমার। নিজেকে এই দৃঢ়তার সঙ্গে মানিয়ে নিতে চাইলেও ভিতরে কোথাও এক সন্দেহের শীতল ছায়া ছড়িয়ে পড়ছিল। তারা কি সত্যিই ভালোবাসে আমাকে, নাকি এ কেবল আমার কল্পনা? মাহিরা আবার বিছানায় বসে পড়ল। তার সমস্ত শরীর কাঁপছিল। তার ঠোঁট ফেটে গিয়েছিল, সম্ভবত রাগে কিংবা কান্নায়। নিজেকে সে আর ধরে রাখতে পারছিল না। সম্ভবত আমি আমার হৃদয়কে সান্ত্বনা দিয়ে ভুল করেছি। তারা হয়তো আমার প্রতি প্রতিশোধ নিচ্ছে, হয়তো আমিই বোকার মতো নিজেকে ধোঁকা দিচ্ছি। সে কাঁপা ঠোঁটে ফিসফিসিয়ে বলল, ঠিক আছে, যদি ঘৃণা এতটাই গভীর হয়, তবে দেখা যাক কে কার থেকে বেশি দূরে যেতে পারে। যেদিন
সামিরের জীবনে প্রবেশ করবে সেদিন মাহিরা নিজেই চিরতরে হারিয়ে যাবে সামিরের জীবন থেকে। শেষ অশ্রুবিন্দুটা মুছে ফেলতে গিয়ে সে যেন নিজেকেই এক অদৃশ্য প্রতিজ্ঞায় বেঁধে ফেলল। সামির লিভিং রুমে বসেছিল, ল্যাপটপের পর্দায় চোখ রেখে কি যেন লিখছিল মনোযোগ দিয়ে। শব্দহীন পরিবেশে হঠাৎ একজোড়া পায়ের নরম শব্দে সে চমকে তাকালো। লাইবা ঢুকেছে, মুখ নিচ্ছু, হাতে মোবাইলটি আঁকড়ে ধরেছে, যেন নিজেকে সান্ত্বনা দিচ্ছে।